গাধা যখন জল খায় না সোজাভাবে জল খায় না, ঘুলিয়ে খায়। গাধা জল খায় কিন্তু জলটাকে ঘুলিয়ে খায়। এই কারণে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে দাবি করছিল যে এত শর্ট টাইমের মধ্যে এসআইআর করা সম্ভব নয়, সেটা প্রমাণিত হলো। এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজে আরও টাইম বাড়াচ্ছে। যিনি বাঘিনী বলবো, কারণ এখন দিল্লি কাঁপছে বাঘিনীর গর্জনে। তো বাংলার বাঘিনী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, বাঙালির যখন দেখছে যে এত সমস্যায় এত বিপদগ্রস্ত, তখন তিনি লড়াইয়ের ময়দানে নেমেছেন। বাপ ঠাকুরদার সম্পত্তি ভেবে নিয়েছে কোর্টটাকে, যারা বাপ ঠাকুরদার সম্পত্তি ভেবে নিয়েছে বিভিন্ন কেন্দ্র এজেন্সিগুলোকে, তারা এজেন্সি কোর্ট এই নিয়েই তো বেঁচে আছে। নমস্কার, রাষ্ট্রীয় টিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা রাজু ঘোষ। রাষ্ট্রীয় টিভি বাংলায় স্বাগত। নমস্কার দাদা, প্রথমেই যে আপনাকে প্রশ্ন করব যে আমরা দেখলাম এসআইআর, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নিয়ে কিন্তু গোটা বাংলা রাজনীতি থেকে শুরু করে দেশীয় রাজনীতি সমস্তটাই কিন্তু তোলপাড় রয়েছে। আর ঠিক যখন হিয়ারিং এর লাস্ট ডেট এগিয়ে এলো, তখনই কিন্তু নির্বাচন কমিশনের তরফে বলা হলো এবার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও কাটতে হবে। দেখুন, এটা মানে আমি এটাই বলবো যে গাধা যখন জল খায় না সোজাভাবে জল খায় না, ঘুলিয়ে খায়। গাধা জল খায় কিন্তু জলটাকে ঘুলিয়ে খায়। এই কারণে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে দাবি করছিল যে এত শর্ট টাইমের মধ্যে এসআইআর করা সম্ভব নয়, সেটা প্রমাণিত হলো। এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজে আরও টাইম বাড়াচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে দাবি ছিল সেই দাবিটাকেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মান্যতা দিচ্ছে এবং সেটা বাস্তবভাবে মেনে নিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা বলল যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট আমরা নেব না। আবার ধাক্কা খেয়ে বললো ডোমিসিয়াল সার্টিফিকেট নেব, আবার সেখানেও একটা অন্য টার্মস কন্ডিশন করে দিল। কি না, কেন্দ্র সরকারের দেওয়া যে ডোমিসিয়াল সার্টিফিকেট সেইগুলো গ্রহণযোগ্য। রাজ্য সরকারের যেমন পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, পৌরসভা পৌরপ্রধান বা চেয়ারম্যান, এই সমস্ত জায়গায় যে এগুলো পাওয়া যায় ডোমিসিয়াল সার্টিফিকেট, সেইগুলো গ্রহণযোগ্য নয়। অর্থাৎ সেখানেও একটা কিন্তু পরে আবার দেখা গেল যে ডোমিসিয়াল সার্টিফিকেট নেব। এই যে বিষয়গুলো প্রত্যেকটা ক্ষেত্রে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যখন হয়, আমরা স্পষ্টভাবে বলেছিলাম এটা একটা এনআরসির প্রক্রিয়া। এনআরসির একটা শুধুমাত্র প্রক্রিয়া এবং বেছে একটা নির্দিষ্ট কমিউনিটি, মুসলিম কমিউনিটির নাম তারা বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র করছে। শুভেন্দু অধিকারীকে আমরা বলতে শুনেছিলাম যে এখান থেকে 1.5 কোটি লোক, 1,25,00,000 রোহিঙ্গা আছে যাদের ভোটে তৃণমূল কংগ্রেস জিতে আছে, সেই রোহিঙ্গাদের খুঁজে বার করাই এসআইআর এর কাজ। অথচ সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা মাত্র 40 লক্ষ। উনি 1.5 কোটি, 1,25,00,000 কোথায় পেয়েছেন আমি জানি না। দ্বিতীয় কথা হলো, যখন 58 লক্ষ নাম বাদ গেল, সেখানে কিন্তু একটা রোহিঙ্গার নাম বাদ গেল। সেখানে স্পষ্টভাবে দেখা গেল যে বিভিন্নভাবে যে যারা মৃত ভোটার বা বিভিন্ন যারা নিখোঁজ ভোটার, তাদের নাম বাদ গেছে। এখন হচ্ছে যে নতুন করে একটার পর একটা মানে শুধু একটা সমীক্ষায়, একটা প্রাইভেট কোম্পানির সমীক্ষায় দেখা গেছে, বিশ্বাস করুন, 2000 কোটি টাকা সাধারণ ভোটারের টাকা পশ্চিমবঙ্গে খরচা হয়েছে। 2000 কোটি সাধারণ বাংলার ভোটারের টাকা খরচা হয়েছে এই এসআইআর এর জন্য। কি পারপাস? জেরক্স করতে, গাড়ি ভাড়া, যারা বিভিন্ন কর্মক্ষেত্রে থেকে তাদের কাজের যে কাজে নেওয়া যায় তাদের বেতন না পাওয়া, তাদের মাইনে কাটা এবং পরিযায়ী শ্রমিক ইত্যাদিকে কেন্দ্র করে 2000 কোটি টাকায় বাংলার বাঙালির লস হয়েছে এসআইআর এর জন্য। তারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তারা হাতে ভাতে বিভিন্নভাবে এই রাজ্য সরকারকে অপদস্থ করতে চায়। তাই তারা একটু আগে আপনি যে কথা বললেন যে এসআইআর এর মাধ্যমে রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, বিজেপি রোহিঙ্গাদের নাম তো বাদ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেখানে দেখা গেল ম্যাক্সিমাম হিন্দু যারা মতুয়া রয়েছেন, যারা বাংলাদেশ থেকে আছেন, তাদের নাম বাদ যাচ্ছে। হ্যাঁ, আমরা তো এটাই দাবি করেছিলাম। আপনার চ্যানেলেও আমরা প্রথম বলেছিলাম যে এসআইআর হলে সবার আগে বিপদগ্রস্ত হবে এই বাংলার নমশূদ্র উদ্বাস্তু মতুয়ারা। সেখানে ম্যাক্সিমাম মতুয়াদের নাম বাদ যাচ্ছে। সেই মতুয়াদের লিডার শান্তনু ঠাকুর, যিনি লোকসভার এমপি এবং মন্ত্রী, তিনি বলছেন নাম বাদ গেছে, তা আমি কি করব, তোমরা ইলেকশন কমিশনকে ধরো। অথচ যখন ভোটের মানে ইয়ের আগে, যখন আমাদের এসআইআর শুরুর আগে একটা মতুয়ার নাম বাদ যাবে না তিনি অঙ্গীকার করলেন। পরবর্তীকালে দেখলাম যে কোনো রোহিঙ্গা নাই, উল্টে মতুয়া নমশূদ্র উদ্বাস্তুদের নাম বাদ যাচ্ছে। শান্তনু ঠাকুর পিছু হচ্ছে বিভিন্নভাবে। এই বাংলার বাঙালিদেরকে তারা ফাঁদে ফেলতে চায়, বিপদগ্রস্ত করতে চায়। বাংলার জননেত্রী, বাংলার যিনি বাঘিনী বলবো, কারণ এখন দিল্লি কাঁপছে বাঘিনীর গর্জনে। তো বাংলার বাঘিনী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, বাঙালির যখন
দেখছে যে এত সমস্যা, এত বিপদগ্রস্ত, তখন তিনি লড়াইয়ের ময়দানে নেমেছেন। তিনি সুপ্রিম কোর্টে নিজেকে সওয়াল করেছেন। ইতিহাস রেকর্ড আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেনি, এই প্রথম। অর্থাৎ এই যে বাংলার মানুষের জন্য লড়াই করা এবং সেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া, এটা ইতিহাস সৃষ্টিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও তো ঠিক দুপুর 2টো নাগাদ সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর যে শুনানি, সেই শুনানি রয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী আজও সওয়াল করবেন। হ্যাঁ, সেখানে বাংলার মানুষের জন্য তিনি তো বলেছেন যে বাংলার মানুষের জন্য আমি লড়াই করছি, শেষ রক্তবিন্দু যতক্ষণ পর্যন্ত আছে আমি বাংলা মানুষের জন্য লড়ব। বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে তারা বিভিন্নভাবে এই রাজ্য সরকারকে হ্যাটা করার চেষ্টা করছে, এমনকি এত অসভ্য। আমি যদি সুপ্রিম কোর্টের কথাতেই ফিরি, তাহলে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি রয়েছেন তিনি তো এর আগে বলেছিলেন যে বাংলার তরফে এত নামি দামি উকিল থাকতে মুখ্যমন্ত্রী কেন? না, সেটা তো ওনার ব্যাপার, উনি মানবিক মুখ্যমন্ত্রী, সে কেন কি বৃত্তান্ত কেউ করতে পারে, নামি উকিল করতে পারে বলে আর কোনো কমা উকিল করতে পারে না এমন তো কোথাও লেখা নেই। সেটাকে যে অ্যাডভোকেট, যিনি উকিল বা সাধারণ মানুষ, একজন সাধারণ ব্যক্তি, আপনি নিজেও গিয়ে কিন্তু আপনি সেখানে সওয়াল জবাব করতে পারেন। একজন সাধারণ মানুষের সেই অধিকার আছে, যে কোনো কোর্টে আপনি গিয়ে তার সওয়াল জবাব নিজের এতে এপিটিপিটি নিজেই করতে পারেন। একদম। এই ক্ষেত্রে কিন্তু বিজেপি বলছে বারবারই যে আইওয়াশ করছেন মুখ্যমন্ত্রী। বিজেপি অনেক কথা বলবে, যাদের মানুষের সাথে সম্পর্ক নেই, যারা বাপ ঠাকুরদার সম্পত্তি ভেবে নিয়েছে কোর্টটাকে, যারা বাপ ঠাকুরদার সম্পত্তি ভেবে নিয়েছে বিভিন্ন কেন্দ্র এজেন্সিগুলোকে, তারা এজেন্সি কোর্ট এই নিয়েই তো বেঁচে আছে। তাদের সাথে মানুষের যোগাযোগ নেই, কারণ তারা ভাবছে যে কোর্টে যাওয়ার ঠিকাটা শুধুমাত্র তারা নিয়ে রেখেছে। কিছু হলে এখানে নবান্ন ঘেরাও করব, 10টা লোক নাই চলে যাচ্ছে কোর্টে, কোর্টে গিয়ে একটা মামলা হচ্ছে, 10 বার ডাক হচ্ছে, সেখানে একটা মিডিয়া পাবলিসিটি পাচ্ছে। কোথাও কিছু নেই, দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বিরাট জনসভা, সেখানে 150 থেকে 250 লোক। অর্থাৎ এই হাল তাদের। তারা BLA 2 দিতে পারেনি SIR এর জন্য, তারা বিভিন্ন জায়গায় আদালতে যাবে, তারা ED CBI কে ব্যবহার করবে, ইলেকশন কমিশনকে ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। আর শাসক দল, এই রাজ্যে শাসক দল যদি কোথাও যায় কোর্টে, তখন তাদের গায়ে জ্বালা ধরবে, যারা এই কোর্টটা তো আমাদের সম্পত্তি, শাসক কেন যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাবে, কোর্টে যাওয়ার অধিকার শুধুমাত্র আমাদের রয়েছে, শুভেন্দু বাবুর রয়েছে, এমনকি দিলীপ ঘোষেরও কোর্টে যাওয়ার অধিকার নেই। আপনি দেখবেন দিলীপ বাবু অত কোর্টে যায় না, শ্রমিক বাবু কোর্টে যায় না, কোর্টে কে যায়, শুভেন্দু বাবু যায়। শুভেন্দু বাবুরই যেন মানে ভারতীয় জনতা পার্টির দলটা শুভেন্দু বাবুরই, যার ফলে দিলীপ বাবু মুখ ফসকে অনেক কথা মাঝে মধ্যে বলছেন, শ্রমিক বাবু একটু বেসুরো গাইছেন, কখনো কখনো শুভেন্দু বাবুকে ঝাড়ছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, কোর্টে যাওয়ার প্রবণতা যে শুভেন্দু বাবুর রয়েছে, আর মানুষ যাদের সাথে নেই তাদের রয়েছে। এই বাংলার মানুষ বিপদগ্রস্ত, বাংলার মানুষের সাথে, বাংলা মানুষের অধিকারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি দরবার থেকে শুরু করে সুপ্রিম কোর্ট। আচ্ছা, এই শুভেন্দু অধিকারীর কথা যখন বারবার উঠছে, তখন আরো একটু প্রশ্ন করবো। আমরা দেখলাম নন্দীগ্রাম, সেখানকার মানুষ তারা দাবি করছে যে তারা রাস্তায় চলাফেরা করতে পারছে না, রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরোতে পারছে না, রাস্তার বেহাল দশা। এবং সেখানে যখন শুভেন্দু অধিকারীর কাছে এই কথা পৌঁছয়, শুভেন্দু অধিকারী তখন বলছেন একেবারে বাড়িতে বাড়িতে হিন্দুদের ধ্বজ লাগাতে হবে। অদ্ভুত একটা ব্যাপার, মানে এদের হিন্দু মুসলমান ছাড়া কোনো কনসেপ্ট নেই, এদের কোনো উন্নয়ন নেই, এরা হিন্দু মুসলমান করে খায়। আচ্ছা, এই যে দেখুন, মানে এই যে ভারতীয় জনতা, একই কথা তো তৃণমূলের ক্ষেত্রে আমরা বলতে পারি, কারণ আমরা দেখলাম আরাবুল ইসলাম, তিনি আজকে ভাঙড়ে বলছে যদি তৃণমূল না যেতে তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। না, আমি একটা বিষয় হচ্ছে যে আমি একটা সুন্দর আপনাকে উদাহরণ দিচ্ছি। আমাদের দেশ যখন পরাধীন ছিল, তখন ইংরেজ যখন শাসন করতো ভারতবর্ষকে, তখন তারা কিন্তু চেষ্টা করেছিল ভারতবর্ষের যে একতা, এই একতাকে ভাঙতে হবে। এই একতাকে ভাঙতে গেলে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে হবে। বিভেদ সৃষ্টি করতে গেলে কি করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন, যে বিভেদ সৃষ্টি করতে গেলে হিন্দুদের একটু উস্কানি দিতে হবে, মুসলিমদের একটু উস্কানি দিতে হবে, উত্তেজনামূলক কথা বলতে হবে, যাদের মধ্যে ঝামেলা হবে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা শুরু হবে এবং ইংরেজ বহুদিন ধরে তারা টিকে থাকতে পারে। এই কনসেপ্টটাকে কিন্তু ইংরেজ কিন্তু এটাকে ব্যবহার করেছিল, এই কনসেপ্টে। তাহলে এই কনসেপ্টে কি ইউজ করছে তৃণমূল কংগ্রেস? একইভাবে তৃণমূল কংগ্রেস কি একই কনসেপ্ট ইউজ করছে? না, তৃণমূল কংগ্রেস হিন্দুদের জন্যও করে, মুসলিমদের জন্যও করে, জগন্নাথ মন্দিরও করে, আবার বিভিন্ন জায়গায় মন্দির, মসজিদ, গির্জা সব জায়গাতেই তিনি যান। শুভেন্দুবাবুর যে এখন প্রেজেন্ট যে দল, সেই দলটার যদি কথা বলতে হয়, এই দলটা ভারতবর্ষের কোনো মানে সভ্য সমাজের লোক এই দলটা করতে পারে না। একটা শিক্ষিত লোক ভারতীয় জনতা পার্টি, আপনি হিন্দুদের অভদ্র বলছেন, অসভ্য বলছেন? না, আমি বলছি এটা কোন হিন্দুর কথা বলছে? আমাদের ভারতবর্ষের সংবিধান, ইতিহাস, সংবিধানকে এটা শিখিয়েছে, ভারতবর্ষের ইতিহাসকে এটা বলে, যেখানে শুধু হিন্দু মানে উগ্র হিন্দুত্ববাদী যারা তারা থাকবে। দেখুন সারা ভারত, মৌলবাদও তো
দেয়নি দাদা। না, মৌলবাদ আমাদের এইখানে নেই। যদি আপনি সেই সংবিধানে এমনও বলা নেই যারা দুধ দেয়, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে। না, ওইটা আলাদা কনসেপ্ট, রাজনৈতিক কথার সাথে এটা আলাদা। কিন্তু বাস্তবিক একটা রাজনৈতিক মঞ্চের ভাষা আলাদা হয়, বাস্তবিক একটা আলাদা হয়। দেখুন, এখানে ভারতীয় জনতা পার্টির যতগুলো এমপি আছে, একটা এমপি কি লোকসভা কি রাজ্যসভা, একটা এমপি দেখান যে মুসলিম থেকে এসেছে বা মুসলিম কমিউনিটির মধ্যে পড়ে, একটা এমপির নাম বলুন। একটা মুসলিম মন্ত্রীর নাম বলুন যে মুসলিম মন্ত্রী, কি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার ডবল ইঞ্জিন সরকারের। একটা এমএলএ নাম বলুন সারা ভারতবর্ষে যে ভারতীয় জনতা পার্টি করে যে মুসলিম যে এমএলএ হয়েছে, একটা সারা ভারতবর্ষে একটা এমএলএ পাবেন না যে ভারতীয় জনতা পার্টি থেকে জিতে এমএলএ হয়েছে। সারা ভারতবর্ষে একটা এমপি পাবেন না যে মুসলিম কমিউনিটি থেকে এসে ভারতীয় জনতা পার্টি থেকে টিকিট পেয়েছে। একটা রাজ্যসভা পাবেন না। অর্থাৎ এই যে ভারতীয় জনতা পার্টি যে দলটা, তার মানে বোঝাতে কি চাইছে, এবার যখন দেখছে এরা কোন হিন্দুর কথা বলছে, তাহলে কি আমি আদিবাসীদের হিন্দু ধরবো না? আপনি একটু আগে বললেন যে মৌলবাদী বা ইত্যাদি বলছিলেন, আমি একটু উত্তর দিই। কয়েকদিন আগে, 4-5 দিন আগে, আসামে যদি নিউজটাকে একটু গুগলে সার্চ করে দেখেন, দেখবেন সেখানে আদিবাসীদের গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। আদিবাসীদের গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানকার যে চিফ মিনিস্টার, যিনি হেমন্ত বিশ্ব শর্মা, এই হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন যে এসসি এবং এসটিরা এরা হিন্দুর মধ্যে পড়ে না। এসসি এসটিরা হিন্দুর মধ্যে পড়ে না। তাহলে হিন্দু কারা? উগ্র ব্রাহ্মণ্যবাদী, যাদের বড় বড় টিকি আছে, বড় বড় ঝুটি আছে, যারা বলে ছবি না, আমার কাছে আসবি না, জল দিবি না, খাবো না, পুজো দিবি না, মন্দিরে যাওয়ার অধিকার নেই, সেই হিন্দুর কথা ভারতীয় জনতা পার্টি বলে। আমরা তাদের বিরুদ্ধে, সেই হিন্দুত্ববাদীর আমরা বিপক্ষে, আমরা সেই পক্ষ নিই না, বিপক্ষে থাকি। আমরা মৌলবাদীর কথা যদি বলেন, আপনি দেখুন তো গুগল সার্চ করে বা চ্যাট জিপিটি করে বা এআই এ একটু টাইপ করে দেখুন তো, সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পাকিস্তানের গুপ্তচর বৃত্তিতে কারা কারা গ্রেপ্তার, কটা মুসলিম গ্রেপ্তার হয়েছে, কটা শিখ গ্রেপ্তার হয়েছে, কটা হিন্দু গ্রেপ্তার হয়েছে দেখুন তো। প্রত্যেকটা জায়গায় যতগুলো গুপ্তচর বৃত্তিতে যারা যারা গ্রেপ্তার হয়েছে, তারা সকলেই বিজেপি আরএসএস এর সাথে কানেক্টেড। বিজেপি আরএসএস এর সাথে কানেক্টেড এবং আছে তো একের পর এক আছে। আপনি বলে দিচ্ছি আপনাকে, আইটি সেলের যিনি সভাপতি জম্মু কাশ্মীরের, আপনি গুগল করে দেখে নিন, সে বিজেপির আইটি সেলের সভাপতি, সে গুপ্তচর বৃত্তিতে সে ধরা পড়েছে। আমার বাংলার কথা বলছি, বাংলাতে পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করতে ধরা পড়েছিল বনগা থেকে। অর্থাৎ এরকম প্রচুর আছে, প্রচুর। নিউজ খুললে পারে এবং আপনার গুগল টাইপ করলে পারে আপনি একাধিক পেয়ে যাবেন এই তথ্যটা। যারা আপনারা এই ভিডিও দেখছেন, একটু গুগলটা টাইপ করুন, দেখুন পেয়ে যাবেন যে কত গুপ্তচর বৃত্তির সাথে যুক্ত। অর্থাৎ তারা যারা উগ্রবাদী বা যারা এই আতঙ্কবাদী, তাদের কোনো জাত হয় না। তারা না হিন্দু হয়, না মুসলিম হয়, না কিছু খ্রিস্টান শিখ সেই কিছু হয় না। তারা কিন্তু উগ্রবাদী বা সন্ত্রাসবাদী হয়। মৌলবাদী, এই যে কথাটাকে মৌলবাদী, যারা মৌলবী বা যারা মুসলমান, তাদেরকে মুসলমান মানেই তারা উগ্রবাদী, এটাকে একটা ষড়যন্ত্র। মুসলমানদেরকে একটা ভিলেন বানানোর একটা টেকনিক, যে হিন্দু মুসলমানের মধ্যে একটা শত্রুতাই তৈরি করা, এবং যার ফলে সেক্ষেত্রে তো তৃণমূল কংগ্রেস উস্কানিমূলক কথা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বলে থাকে। তৃণমূল কংগ্রেসের যদি কোনো নেতা কখনো বলে থাকে, তার বিরুদ্ধেও দল তাকে শোকজ করেছে, তার থেকে লেটার চেয়েছে যে তুমি কেন করেছো, তুমি জবাব দাও। হুমায়ুন কবির যখন আমাদের ফিরহাদ হাকিমের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিয়েছে? ফিরহাদ হাকিম একটা কথা বলেছিল, তার সেটাকে দল পারমিট করেনি। দল তো বলেছে যে ওটা তার ব্যক্তিগত মৌলিক। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দল তার দলের দলীয় কথা বলেনি, দল থেকে বলা হয়েছে যে অফিশিয়ালি ভাবে জানানো হয়েছে যে ফিরহাদ হাকিম যে কথাটা বলেছে, যেখানে সেই অফিশিয়াল নোটিশ কোথায়, মিডিয়ার সামনে কোথায়? উর্দুভাষী বাংলাভাষীর যে কনসেপ্ট উনি বলেছিলেন, সেটা কিন্তু দল থেকে পরিষ্কারভাবে ইসলামী দাওয়াত বলেছিলেন, ইসলামী দাওয়াতের কথা বলেছিলেন। ব্যক্তিগতভাবে সে তার কথা বলতে পারে, এক একজন নেতার, কোনো মুসলিম নেতা বলতে পারে, হিন্দুদের একাধিক নেতা আছে, হিন্দুর একজন সন্ন্যাসী আছে যে বলছে আমার যদি 1 কোটি আমার হিন্দু আমার সাথে থাকে, মুসলিমদেরকে জ্বালিয়ে এখান থেকে পুড়িয়ে শেষ করে দেবো, মুসলিমদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো, একটা মুসলিম ভারতবর্ষে থাকতে দেবো না। অর্থাৎ মানসিকতা এক একজনের এক এক রকম থাকে। সেটাকে কিন্তু সনাতন ধর্ম, শঙ্করাচার্য যে ধর্ম, সনাতন ধর্ম, সে কিন্তু পারমিট করে না। যার ফলে দেখলেন শঙ্করাচার্য যে হিন্দুর কথা বলছে, যে মুসলমানদের কথা বলছে না, আবার দেখবেন হিন্দুদের যিনি শঙ্করাচার্য, তিনি উত্তরপ্রদেশে ঢুকছে, তাকে তার রথ আটকে দিচ্ছে। অর্থাৎ তাদের বিজেপি মাইন্ডের যে সমস্ত হিন্দু, মানে বিজেপি মাইন্ডে যারা বিজেপি করে তারা হলো হিন্দু, আর যারা বিজেপি করে না তারা হলো অহিন্দু। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কনসেপ্ট।